আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যাচ্ছে? আজকে প্রশ্নোত্তর পর্ব হবে ইনশাআল্লাহ। আমার কথা কি শোনা যায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আমি প্রতিবারের ন্যায় সাপ্তাহিক শনিবার আজকের লাইভে আবার আসতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। পাশাপাশি জি নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। এবি মালিক ভাই একবার আটকে যাচ্ছে আপনার কথা। জি হ্যাঁ, আশা করি হ্যাঁ এখন ক্লিয়ার হয়ে যাবে। একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। যাক, ধন্যবাদ মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আজকে লাইভের হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবি মালিক ভাই আপনি বলছেন সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কথা শোনা যায়। তো আসলে ইতিমধ্যে আমি বলেছি, আপনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করতেছি, আমি যে সাপ্তাহিক আজকে যে শনিবার যে লাইভটাতে আসছি, এটা আমি আসলে ইচ্ছাকৃত আসি নাই। ডেস্টিনি গ্রুপ নিয়ে বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে, মোহাম্মদ হোসাইন স্যারের বিরুদ্ধে প্ল্যান করে কিছু লোকে এত বেশি নেগেটিভ প্রচারণা করতেছে। এই নেগেটিভ প্রচারণাগুলোর বিরুদ্ধে লেখে লেখে উত্তর দিতে যাই প্রচুর সময় লাগে। পাশাপাশি উত্তর না দিলে বলে যে ভয় পেয়েছে, আর উত্তর দিতে গেলে বানান কারেকশান অনেক সময়ের প্রয়োজন। তাই আমি একান্ত বাধ্য হয়ে সিদ্ধান্ত নিছি প্রতি সপ্তাহে শনিবার লাইভ করব এবং লাইভের মাধ্যমে উত্তর দেবো। অ্যাডভোকেট সিরাজউদ্দিন রাসেল ভাই, আপনার জন্য দোয়া শুভনা কামনা হলো। ধন্যবাদ সিরাজ ভাই, আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ আগামীকালকে জজ করে কথা হবে ইনশাল্লাহ। সিরাজ ভাই ধন্যবাদ। এরপরে দেখতেছেন মুক্তার হোসাইন ভাই, দেখতেছেন MDTA রিপন ভাই, এবি মালিক ভাই তো আগেই বলছি, আপনি দেখতেছেন আলহামদুলিল্লাহ। তারপর দেখতেছেন সুলতান মাহমুদ ভাই। যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আমার এই লাইভ এপিসোডটা ভালো লাগলে পরবর্তীতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যাক, আমি যেটা বলছিলাম, পরবর্তীতে একান্ত বাধ্য হয়ে, কারণ ইতিমধ্যে আমি গত পর্বে ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম যে একটা পক্ষ শুধুমাত্র ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে 2012 সাল পর্যন্ত আমাদের ডেস্টিনি গ্রুপের কোনো সমস্যা ছিল না, আমাদের ব্যবসা বাণিজ্য খুবই সুন্দরভাবে চলছিল। 2012 সালের প্রথমার্ধে কিছু হলুদ মিডিয়া লাগিয়ে দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদের ম্যানেজমেন্ট, বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসাইন স্যারকে জেলে নিয়ে যায়, মানে জেলে যেতে বাধ্য করে। জেলে যেতে আনোয়ারা বেগম মিরেশ্বরাই উপজেলা চট্টগ্রাম থেকে দেখছেন আলহামদুলিল্লাহ, জেলে যেতে বাধ্য করে। এবং আমরা এই 45 লক্ষ লোক ডিস্ট্রিবিউটর 2012 সাল পর্যন্ত কখনো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যারের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আজকে যারা পক্ষে বিপক্ষে, এই বিপক্ষে সবাই আমরা স্লোগান দিতাম। আমরা ওনাদের বিপক্ষে বলবো কি করে? ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসাইন স্যারের তো কোনো ভুল ছিল না।
সৌদি আরব থেকে বক্তা আহমেদ ভাই দেখতেছেন, সৌদি আরব থেকে বক্তিয়ার আহমেদ ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। রবিউল আলম ভাই দেখতেছেন, রবিউল আলম ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। লেখা অনেক ছোট, যাক। তাহলে আসলে আমরা তখন নেগেটিভ কথা বলবো কি করে? কোনো তো নেগেটিভ ছিল না, এবং সবাই বুঝে, মিডিয়া অন্যান্য সবাই বুঝে যে ডেস্টিনি 2000 লিমিটেড ছিল একটা প্রতিহিংসার শিকার। আমরা মঈন ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। মঈন ভাই ধন্যবাদ আপনাকে। আমরা ছিলাম প্রতিহিংসার শিকার। আমাদেরকে ইচ্ছা করে 12 সালের মধ্যে আমাদের কিছু টার্গেট ছিল, 1 কোটি লোককে বেকার মুক্ত করা, প্রত্যেকটা বিভাগীয় শহরে ইন্ডাস্ট্রি করা, ডিএবিসি টাওয়ার করা, এবং মানে এরকম না, আমাদের একটা ভিশন ছিল 12/12/12/2012। তৎকালীন আওয়ামী লীগ সরকার দেখলো ডেস্টিনি গ্রুপ যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং এখানে 45 লক্ষ লোক একটা ছাতার তলে এসে গেছে, এবং আমাদের 12/12/12/2000 পর্যন্ত ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের স্বপ্ন ছিল ডেস্টিনি পতাকা তলে 1 কোটি লোককে নিয়ে আসবে। তখন তৎকালীন আওয়ামী লীগ সরকার চিন্তা করলো এখানে যদি 1 কোটি লোক এসে যায় তখন এটা রাজনীতির জন্য একটা হুমকি হতে পারে। তখন আমাদের এখানে কোনো দোষ ছাড়াই আমাদের বিরুদ্ধে, ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে মামলা করে দেয়। আমাদের দোষ হবে কি করে ভাই? আপনাকে বলি, ডেস্টিনি গ্রুপ, রাসেল আহমেদ ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। শাহিনুর রহমান ভাই দেখতেছেন ঢাকা থেকে, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সমস্যা থাকবে কোথায়? দেখুন, 2001 সালে 14 ডিসেম্বর যখন ডেস্টিনি 2000 লিমিটেড রেজিস্ট্রেশন পায়, 2001 সাল থেকে 5 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। তখন আমাদের এখানে ডেস্টিনি 2000 লিমিটেড, প্রথমে আমরা যেই মার্কেটিং কোম্পানিটা, এখানে পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা কমিশন অর্জন করতাম। এখন আসেন, আমরা যারা ডেস্টিনি 2000 লিমিটেডে জয়েন করতাম বা পণ্য কিনতাম, আমাদেরকে সাথে সাথে যত টাকার আমরা পণ্য কিনতাম আমাদেরকে একটা মানি রিসিট দিয়ে দেওয়া হইতো। অর্থাৎ ডেস্টিনি 2000 লিমিটেডে মানি রিসিট ছাড়া কোনো টাকা আসার কোনো সুযোগে নেই। তাহলে আমাদের এই ডেস্টিনি গ্রুপে কত টাকা এসেছে তার একদম সঠিক একটা হিসাব আছে। এরপরে 2005 সালে শুরু হয় ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড বা ডিএমসিএসএল, যেটা বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ সমবায় সমিতি। সর্ববৃহৎ মানে এত বেশি সর্ববৃহৎ, অর্থাৎ এটার ধারে কাছেও অন্য কেউ নেই। যেমন অনেক ক্ষেত্রে ক্লাসে রুল নম্বর 1-2, হয়তো 1 রুল নম্বর যার, সে পরীক্ষাতে পাইল 98, যার 2 রুল নম্বর সে হয়তো পাইল 95, যার 3 রুল নম্বর সে হয়তো পাইল 90। কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড বাংলাদেশে এত বড় সমবায় সমিতি, তার ধারে কাছে অন্য কোনো প্রতিষ্ঠান নাই। আলহামদুলিল্লাহ, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে ধন্যবাদ। ওনার যোগ্য নেতৃত্বের মাধ্যমে গত এপ্রিল মাসে সরকারের পক্ষ থেকে একটা নির্বাচনের মাধ্যমে 12 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে, এবং ওই কমিটি আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার বর্তমানে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সিইও এবং চিফ এক্সিকিউটিভ অবস্থা। এখানে আমাদের শাহাদাত হোসেন ভাই জানতে চাইছেন এখন কি অবস্থা। শাহাদাত ভাই, আপনি কার কি অবস্থা জানতে চাচ্ছেন? ইউসুফ আলী ভাই দেখতেছেন, শাহাদাত ভাই কি অবস্থা জানতে চাচ্ছেন? আমি ঠিক জানি না, এখানটা আমাদের অনেকগুলো অবস্থা আছে। ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনি কোঅপারেটিভ, টি প্লান্টেশন, তারপরে আরও অনেক কিছু। আপনি বিস্তারিত ইনবক্সে আমাকে এসএমএস করবেন, অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি আমাকে ইনবক্সে হাইলাইটস জানাবেন। তো যেটা বলছিলাম, এই কোঅপারেটিভটা দাঁড়িয়ে গেছে দেখেন, এবং এই কোঅপারেটিভদের মাধ্যমে আমরা আলামিন ভাই দেখতেছেন, ওমান থেকে আলামিন ভাই দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। আরিফুর রহমান ভাই দেখতেছেন, আপনাকেও ধন্যবাদ।
থ্যাংক ইউ আলামিন ভাই, থ্যাংক ইউ আরিফুর রহমান ভাই, আরিফ সাহেব। জি, এই কোঅপারেটিভটা এখন চালু করার মাধ্যমে আমাদের যেহেতু মূল কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসাটা এখনও শুরু হইতে একটু দেরি হচ্ছে, যেই কোনো কারণে সেটা নিয়ে বলবো। এখন আমরা যারা ডিস্ট্রিবিউটর, এই 45 লক্ষ লোক, বিশেষ করে 8.5 লক্ষ লোক, তারা কিভাবে চলবো, এই জন্য ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার আমাদের এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের শেয়ার বিক্রির মাধ্যমে আমাদেরকে একটা ফ্যামিলি লোন, ব্যক্তিগত লোন, পার্সোনাল লোনের আওতায় নিয়ে আসছে। আমি আমাদের ডেস্টিনি 8.5 লক্ষ বিনিয়োগকারী ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তথা 45 লক্ষ ডিস্ট্রিবিউটরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যেই মার্কেটিং প্ল্যান, বিশেষ করে কোঅপারেটিভের শেয়ার প্যাকেজ সেলের মাধ্যমে যেই ঋণের আওতায় আমাদেরকে নিয়ে আসছে, সবাই আমরা এই বিষয়টা গ্রহণ করে কোঅপারেটিভের অফিসে এসে এই বিষয়টা আমরা গ্রহণ করে, ইউসুফ আলী ভাই গাজীপুর থেকে দেখতেছেন, মিস্টার আপন ভাই হটাও আশরাফ বাঁচাও ডেস্টিনি আলহামদুলিল্লাহ, মিস্টার সাদাত ভাই ডিএমসিএসএল এর শেয়ার হোল্ডার যারা, তাদের কি অবস্থা, টাকাগুলো ফেরত পাবে না লভ্যাংশ পাবে, বিষয়টা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, তারপরে এখানে যশোর আজহারুল ইসলাম ভাই যশোর বেনাফল থেকে দেখছেন। তারপরে আজহারুল ইসলাম ভাই যশোর বেনাফুল থেকে দেখতেছিলেন। সরি, যেই কোনো একজন আমাকে একটা মোবাইলে কল দেওয়ার কারণে আমার ডাটাটা ডিসকানেকশন হয়ে গেছে। যাক, যেটা বলছিলাম, ডিএমসিএসএল এর ভাই যেটা বলছেন, ডিএমসিএস শেয়ার হোল্ডার যারা, তাদের এখন কি অবস্থা টাকাগুলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যারা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের শেয়ার হোল্ডার, তারা এখন যেই কাজটা করতে হবে, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অনলাইন কাস্টমার সার্ভিসের 3টা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল দিবে অথবা সরাসরি কাকরাইল সাহারা সেন্টার 37/2 লিফটের 7-এ এসে আগে ওনাদের এখানে বায়োডাটাটা হালনাগাদ করবে এবং আমাদের এই ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বিষয়টা বুঝে নেবে এবং কি কি সুযোগ সুবিধা আপনি ইনশাল্লাহ সামনে নিশ্চিত লভ্যাংশ ঘোষণা করা হবে। আমাদের ঢাকার টেক্সাস বারের আইনজীবী বন্ধু আবদুল্লাহ খোকন স্যার দেখতেছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আজহারুল ইসলাম ভাই দেখতেছেন যশোর থেকে, এনামুল হক ভাই শাহিন দেখতেছেন মমিন সিং থেকে, তারপরে আমাদের মোহাম্মদ নাসির উদ্দিন ভাই আরব আমিরাত থেকে দেখতেছেন, শাহাদাত ভাই সিরাজগঞ্জ থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। স্পেশালি থ্যাঙ্কস আমাদের আবদুল্লাহ খোকন ভাই ঢাকার টেক্সাস বারের আইনজীবী, এবং উনি যখন নির্বাচনে জিতছিল সবচেয়ে বেশি ভোট পাই নির্বাচিত হয়েছিলেন, সবচেয়ে একজন জনপ্রিয় ব্যক্তি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আবদুল্লাহ খোকন স্যার, আপনার সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ, আপনি এখানে তাপস কুমার ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ডেস্টিনি মাল্টিপারপাসের কোঅপারেটিভ সোসাইটির লভ্যাংশ ইনশাল্লাহ সামনে ডিক্লেয়ার দেওয়া হবে, যেটা আপনারা বিস্তারিত ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মুখ থেকে শুনতে পারবেন, আলহামদুলিল্লাহ। তো এখন আসেন, এর পরবর্তীতে ডেস্টিনি কোঅপারেটিভের মাধ্যমে আরেকটা আমাদের হাউজিং প্রজেক্ট শুরু হচ্ছে, যেটা ইতিমধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ডিক্লেয়ার দিবে ইনশাল্লাহ। বখতিয়ার আহমেদ ভাই, ব্যবসা কার্যক্রম কার মাধ্যমে চালু হবে, আশরাফুল আমিন নাকি মোহাম্মদ রফিকুল আমিন? হ্যাঁ, আপনার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শুরু করছেন, ব্যবসাটা কার মাধ্যমে শুরু হবে, আশরাফুল আমিন না রফিকুল আমিন? আসলে এখানে মূল ব্যবসাটা হলো ডেস্টিনি 2000 লিমিটেডের। আর এখানে তো ধরেন ডেস্টিনি 2000 লিমিটেডের 2012 সাল থেকে তো ডেস্টিনি 2000 লিমিটেডের মূল ব্যবসা আমরা, অর্থাৎ যেই ব্যবসাটা বলি আমরা, প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমে মাল্টিলেভেল মার্কেটিংয়ের যেই কমিশনটা পাইতাম, সেটা তো 2012 সাল থেকে এখনও 2025 সাল পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেডের বিরুদ্ধে কোনো মামলা নাই। এরপরে যাক 2022 সালে একটা বোর্ড গঠন করে দিয়েছে। আসলে এই বোর্ড তো চাইলে 2012 সালে এই ব্যবসা
শুরু করতে পারত, এবং যখন হাসিনা পালিয়ে গেছে সেই দিনে এই ব্যবসা শুরু করতে পারত। এবং এই বছর 5 জানুয়ারি একটা বর্ষ উঠতে অনুষ্ঠান হয়েছে। এই পর্যন্তই 15 জানুয়ারি পর্যন্ত, 14 জানুয়ারি পর্যন্ত ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার এরা জেলখানায় ছিল। তো সুতরাং এরা জেলখানা থেকে বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল না। ওনারা জেল আন্ডার কাস্টডি অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের জেলখানায় ছিল। আর আপনারা সবাই অবশ্যই জানেন জেলখানায় স্বাধীনভাবে সব কাজ করা যায় না। আচ্ছা, আসেন তাহলে 5 জানুয়ারি যে বর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছে, সেই বর্ষপূর্তি অনুষ্ঠানের আপনারা বিভিন্ন লোকের বক্তব্যটা শুনবেন, ডেস্টিনেশন বিভিন্ন জায়গায় দেওয়া আছে। ওই বর্ষপূর্তি অনুষ্ঠানে 5 জানুয়ারিতে আশরাফুল আমিন সাহেব তো একদম ক্লিয়ার ডিক্লেয়ার দিয়েছিল 5 জানুয়ারি রাত্রে থেকে ডেস্টিনি ব্যবসা স্টার্ট হবে। আমি এই বক্তব্যটা গতকালকে রাত্রে আবার শুনছি। এরপরে বোর্ডকে ধন্যবাদ দেওয়া হয়েছে। এখন আমি আপনার এই প্রশ্নের উত্তরে যেটা বলবো, ব্যবসাটা যদি আশরাফুল আমিন বা বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে চালু হইতো, আসলে বোর্ডের আন্তরিকতার কোনো অভাব নাই, কিন্তু বোর্ডের টোটাল মেম্বার হলো 16 জন। তার মধ্যে মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি, তিনি তো জুলাই মাস থেকেই পলাতক বাংলাদেশের বাইরে। তো বাংলাদেশের কোম্পানি আইন অনুযায়ী একজন পলাতক ব্যক্তি প্রপার নিয়ম ছাড়া 3 মাসের বেশি বাংলাদেশের বাইরে থাকলে উনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা ছাড়া উনি কোম্পানির দায়িত্বে থাকতে পারে না। এখন উনি জুলাই মাসে মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া পালিয়ে যাওয়ার সময় কী ধরনের ডকুমেন্ট রেডি করে গেছে একমাত্র আল্লাহই জানে। তবে আমি দৃঢ়ভাবে যেটা বিশ্বাস করি, উনি হয়তো ভাবছে যে হাসিনা ইতিমধ্যে 12 সাল থেকে 8 সাল থেকে যেই মুহূর্তে খেলা ঘুরিয়ে ফেলতে পারে, 5 আগস্ট যে পালিয়ে যেতে হবে এটা আমিও বিশ্বাস করি নাই, শেখ হাসিনাও বিশ্বাস করে নাই, প্রশান্ত ভূষণ বড়ুয়া বিশ্বাস করে নাই। বর্তমানে আজকে যারা প্রশান্ত ভূষণ বড়ুয়াকে ডেস্টিনি গ্রুপের কতিপয় কয়েকজন লোক জিন্দাবাদ জিন্দাবাদ দিচ্ছেন, তারাও কেউ আমরা বিশ্বাস করে নাই। জামিল উদ্দিন ভাই দেখতেছেন আলহামদুলিল্লাহ। মহসিন তফাদার ভাই জিজ্ঞাসা করছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনাদের দোয়াই তো লাইভ করতেছি। তাহলে এই যে উনি পালিয়ে গেছে, ওনার ধারণা ছিল হাসিনা, শেখ হাসিনা যেই কোনোভাবে খেলা ঘুরিয়ে ফেলবে, আবার বাংলাদেশে চলে আসবে। আয়সা আক্তার দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। এখন আসেন, যেই কোনোভাবে খেলা ঘুরিয়ে ফেলবে, কিন্তু 5 আগস্টে যে হাসিনাকে পালিয়ে যেতে হবে এটা তো কেউই বিশ্বাস করে নাই। আব্দুর রহিম ভাই, আশরাফুল আমিন যদি ওনার পদ থেকে সরে না আসে তাহলে কি ডক্টর রফিকুল আমিন সাহেব ডিএমসিএসএল এর সমস্যার সমাধান করতে পারবেন, যেহেতু এখানে সর্বোচ্চ বিনিয়োগ করেছিলাম। ডেস্টিনি মাল্টি, হ্যাঁ আপনার আব্দুর রহিম ভাই আপনি একটা দারুণ প্রশ্ন করছেন। আপনার প্রশ্নটা শুধু আমার না, আপনার প্রশ্নটা হলো 8.5 লক্ষ ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের। আপনার প্রশ্নটা হলো আশরাফুল আমিন যদি ওনার পদ থেকে, মানে পদ ইলেকশন পদ থেকে সরে না আসেন তাহলে কি ডক্টর রফিকুল আমিন সাহেব ডিএমসিএসএল এর সমস্যার সমাধান করতে পারবেন, যেহেতু এখানে সর্বোচ্চ বিনিয়োগ করেছিলাম। এখানে আমি আপনার অবগতির জন্য, শুধু এই প্রশ্নটা আপনার না আব্দুর রহিম সাহেব, এটা হলো 8.5 লক্ষ বিনিয়োগকারীর প্রশ্ন। আপনাদের সদয় অবগতির জন্য বলতেছি, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় সমিতির আন্ডারে একটা কোম্পানি। এটা 173/7173/2022 কোম্পানি আইনের সাথে কোনো সম্পর্ক নাই, এবং এটার বর্তমানে অল ইন অল দায়িত্বে 12 সদস্য একটা কমিটি এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। সুতরাং ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের আশরাফুল আমিন সাহেবের আপাতত হস্তক্ষেপ করার কোনো আইনগত ক্ষমতা বা সিদ্ধান্ত বা নেই। অর্থাৎ আশরাফুল আমিন সাহেব যদিও এখন বোর্ডের নিয়োগপাত্র, প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবের নিয়োগপ্রাপ্ত, কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের 173/2022 এটা মাথা ঘামানোর মতো কোনো সুযোগ না, আইনগত ভাবে, বরঞ্চ
বাংলা ডেস্টিনি গ্রুপের সবচাইতে বেশি শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ছিল। সে ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনি টি প্লান্টেশন বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে, বরঞ্চ ডেস্টিনি 2000 লিমিটেডের কাছে অন্য সবাই ধরা। সুতরাং বর্তমানে রফিকুল আমিন স্যারের বাহিরে ডিএমসিএসএল এর নিয়ে কথা বলার অন্য কারোর কোনো সুযোগ নাই। ডিএমসিএসএল রফিকুল আমিন স্যারের নেতৃত্বে চলবে। আরিজুল ডেস্টিনি মালয়েশিয়া আমাদের, হ্যাঁ হ্যাঁ, আপনি মনির হোসাইন ভাই দেখতেছেন, তারপরে শ্যামল চন্দ্র শীল ভাই দেখতেছেন। আরিজুল, আপনি মালয়েশিয়া থেকে, আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বলছি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্য, আপনারা যারা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে ইনভেস্ট করেছেন, শেয়ার কিনেছেন, তারা যোগাযোগ করে আপনাদের চারপাশের সবাইকে ডেস্টিনি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বায়োডাটা হালনাগাদ করে দেন। এখানে ফোন দিয়ে আমাদের একটা কাস্টমার সার্ভিসের তিনটা নাম্বার আছে, জসিম ভাই, যোগাযোগ করে অনলাইনে কন্ট্যাক্ট করে যারা দেশের বাইরে আছেন বা ঢাকায় আসতে পারেন না, হালনাগাদ করে দেন। এবং এখানে কোঅপারেটিভের মাধ্যমে চমৎকার কিছু সিদ্ধান্ত পাবেন ইনশাল্লাহ। সাকাত হোসেন মুরাদ ভাই, হ্যাঁ সাকাত হোসেন মুরাদ ভাই কেমন আছেন? ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্ভবত আমাদের এটা লক্ষ্মীপুর রায়পুরের সাকাত হোসেন মুরাদ ভাই বলতেছেন। আলহামদুলিল্লাহ, জি ধন্যবাদ আপনাকে। তাহলে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি চলে গেছে, এখানে অন্য কেউ মাথা কামানোর সুযোগ নাই। এখন 173 2022, যেটা হলো ডেস্টিনি 2000 লিমিটেডের, ইতিমধ্যে যে ফসলটা উত্তর দিতে গিয়ে আমি অন্যদিকে চলে গেছি। এখন দেখেন ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসা ডক্টর রফিকুল আমিন স্যারের হাত ধরেই চালু হবে, এটাই নিশ্চিত। তো ইতিমধ্যে আপনারা অনেক নোটিশ দেখতেছেন, সব কিছু দেখতেছেন, নিয়োগপত্র দেখতেছেন, আলহামদুলিল্লাহ এটা দেখা হয়। ওই যে বাংলাদেশে এটা এটা ওনারা ওনাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে, যাকে এটা নিয়ে বলবো। অর্থাৎ প্রশান্ত ভূষণ বড়ুয়া তো সাহেব তো শেষ পর্যায়ে একটা তো চেষ্টা করতেই পারে, কারণ উনি আমাদের তো জান দিয়ে ফেলাইছে। এরপরে মোহাম্মদ সোহেল মিয়া ভাই, হোমনা সম্ভবত কুমিল্লা থেকে, কুমিল্লা জেলা একটা থানা থেকে সোহেল ভাই দেখতেছেন, সোহেল মিয়া ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। আসেন, মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এই মুহূর্তে ধরেন ডেস্টিনির চেয়ারম্যানের দায়িত্বে এবং অল পাওয়ার নিয়ে বসে আছে এবং লন্ডনে পলাতক 15 মাস যাবৎ। এখন আসেন, ইতিমধ্যে আপনারা দেখছেন যে হাইকোর্টে আমাদের জাকির হোসেন কিসলু ভাই এবং বিপ্লব বিকাশ শীল ভাই পিএইচডি মিটিংয়ে এই সপ্তাহের আগের সপ্তাহে, অর্থাৎ আপনার 13 তারিখের পিএইচডি মিটিংয়ে, সম্ভবত 13 তারিখের পিএইচডি মিটিংয়ে বিস্তারিত বুঝিয়ে বলছে যে হাইকোর্টে গেছে। এখন মহামান্য হাইকোর্ট কি সিদ্ধান্ত দেয়, এখানে আসলে হাইকোর্টে যাওয়া হয়েছে যে মহামান্য হাইকোর্ট মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি তো হলো এক ফ্যাসিস্ট সরকার সাবেক ছাত্রলীগের সহসভাপতি, এ হলো এক। সেকেন্ড হলো উনি আমাদের ডেস্টিনি বোর্ডের চেয়ারম্যান, যাবতীয় পাওয়ার ওনার কাছে, এ হলো 2। সেকেন্ড হলো উনি সেই জুলাই মাস থেকে পলাতক এবং বিদেশি গিয়ে বসে আছে, যার কারণে আমরা আমাদের কোম্পানিটা মুভ করতে পারতেছি না। এখন মাননীয় আদালত, মাননীয় হাইকোর্ট, লার্নেড কোর্ট, বিজ্ঞ কোর্ট, আপনি আমাদেরকে ক্ষমতা দেন, অথবা আপনি বাকি আমাদের যে 15 জন বোর্ড মেম্বার আছে, অর্থাৎ মোট 16 জনের মধ্যে একজন পলাতক, প্রশান্ত ভূষণ বড়ুয়া পলাতক, বাকি যে 15 জন বাংলাদেশে আছে, এই 15 জনের মধ্যে আপনি আমাদেরকে যেই কোনো একজনকে চেয়ারম্যান সিলেক্ট করে দেন, অথবা আমাদের এই 15 জনকে বোর্ড মিটিংয়ের মাধ্যমে বসে চেয়ারম্যান সিলেক্ট করার সুযোগ দেন। এটাই ছিল হাইকোর্টের। এখানে কোনো স্বাক্ষর লাগে নাই, কিছুই লাগে নাই, এবং এই আবেদনের সাথে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার কোনোভাবেই জড়িত না। অথচ গত 4 তারিখের পর থেকে গুটি কয়েকজন লোক ডায়মন্ড জহিরবাড়ির সিগনেচার অন্যান্য বিষয় নিয়ে যেভাবে ফেসবুকে মিথ্যা প্রচারণা চালাইছে, আমি উদাত্ত আহ্বান জানাবো। হ্যাঁ জি, আরিজুল ভাই বলছেন ডেস্টিনি রফিকুল আমিন স্যারের কোনো বিকল্প নাই, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ফ্রেশ সাংবাদিক দীপক অধিকারী ভাই বলছেন যশোর বাগারপাড়া থেকে দেখছেন দীপক অধিকারী ভাই,
আলহামদুলিল্লাহ, আসলে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিকল্প নাই। ডেস্টিনি গ্রুপে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসাইন স্যারের বিকল্প নাই। এনারা যেখানে বসে থাকে, আসলে 2001 সাল 2 সাল এই মাল্টি লেভেল মার্কেটিং MLM এর কোনো আইন ছিল না, এবং বাংলাদেশের সবাই এটাকে বুয়া বুয়া বলতো। শুধু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসাইন স্যার, এই যে ওনাদেরকে দেখে দেখে এই ব্যবসাটা, এবং আমাদের বিদেশে যারা আছে জনাব গোফরানুল হক স্যার, সাইদুর রহমান স্যার, মেজদাউদ্দিন সাহেব, আর অর্থাৎ এখানে এই যে ধরেন আমি ব্যক্তি ইউনুস ডেস্টিনিতে 4 সেন্টারে PhD হয়েছি, আমি যাত্রা করে যে এই দুজনকে জয়েন করাইছি। আমি যখন 2001 সালে চট্টগ্রামের মেহেদিবাগ থেকে যখন ডেস্টিনি ব্যবসা শুরু করি, আমি জয়েন করার পরে আমি যে এই দুজনকে জয়েন করাইছি, এই দুইজন আমার ব্যক্তি পরিচয়, ব্যক্তি ইমেজের উপর শুধুমাত্র ইউনুস মিয়াকে বিশ্বাস করে দেশটিতে জয়েন করছে। অর্থাৎ ইউনুস, তুমি যেহেতু আসো, তুমি যেহেতু এখানে, তুমি যেটা করো ভালোই করবা। এইভাবে আমাদের 45 লক্ষ লোকের ম্যাক্সিমাম লোক আমরা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসাইন স্যার এদেরকে দেখেই এই ব্যবসাটাতে চলে আসছি। এবং ওনারা বিদেশেও মাল্টি লেভেল মার্কেটিংয়ের উপর কাজ করছে, ডাইরেক্ট মার্কেটের উপর কাজ করছে। বাংলাদেশে আজকে এত বছর, এবং এই ডেস্টিনিকে বাঁচাইতে গিয়ে, মাল্টি লেভেল মার্কেটিংকে বাঁচাইতে গিয়ে, আমাদের 45 লক্ষ লোককে বাঁচাইতে গিয়ে ওনারা 12 বছর 3 মাস 5 দিন জেল খেটেছে। এবং যদি হাসিনা পালিয়ে না যেত তাহলে এখনও হয়তো ছাড়তো না। আমাদের রাজবাড়ী প্রত্যেক ডিস্ট্রিক্টের বিনিয়োগে একমাত্র রফিকুল আমিন সাহেবকে বিশ্বাস করে, অন্য কাউকে না। অন্যান্য জেলায় আমার জানা মতে তাহলে আশরাফুল আমিন, প্রশান্ত বড়ু এখানে বহাল থাকে। যাক, এখন দেখেন বহাল থাকে কীভাবে। যাক, এখন ধরেন আশরাফুল আমিন সাহেবকে তো নিয়োগ দিয়েছে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব। যাক, এখানে এখন প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবের সিদ্ধান্ত কি হয়, মহামান্য হাইকোর্ট কি সিদ্ধান্ত দেয় আপনারা জানেন কিনা। 4 সেপ্টেম্বরে হাইকোর্টের শেষ কর্মদিবস। আপনাদের সদয় অবগতির জন্য যাচ্ছি, বাংলাদেশের সরকারের একটা বন্ধের রুল, আর বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার নিজস্ব, হাইকোর্ট ডিভিশন, আপিল ডিভিশন, তার নিজস্ব একটা বন্ধের রুলস আসে। এবং আমি যদি ভুল বলে না থাকি, হাইকোর্ট আগামী আপনার 18ই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। হাইকোর্ট আগামী 18ই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে, এবং 19শে অক্টোবর থেকে হাইকোর্ট যথারীতি খোলা হবে। 19শে অক্টোবরের পরে আমাদের হয়তো এই বিষয়টা হবে। এছাড়া প্রশান্ত ভূষণ বড়ুয়া তো সাবেক ফেস্টিজ ছাত্রলীগের সহসভাপতি, এবং আওয়ামী লীগের খুব কাছের লোক ছিল, হাসিনার খুব কাছের লোক ছিল। উনি তো ইতিমধ্যে বৈষম্য বিরোধী মামলা, অনেক মামলার আসামি, এবং উনি ধরেন বাংলাদেশে আসাটা অনেকটা অনিশ্চিত। এবং ফাইনালি হয়তো হাইকোর্টে যদি কোনো কারণে রুল জারি করে যে ওনাকে সশরীরে হাজির হন, তো প্রশান্ত ভূষণ বড়ুয়া ওনার পোস্ট ধরে রাখতে গেলে তাহলে সশরীরে হাজির হতে হবে। তাহলে সশরীরে এই মুহূর্তে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব সশরীরে হাজির হওয়া এটা অনেকটা অসম্ভব। তাহলে ইনশাল্লাহ প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবের ধরেন পোস্টটা চলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, ইনশাল্লাহ। এরপরে পরবর্তীতে নতুন চেয়ারম্যান দায়িত্বে আসার পরে নতুন চেয়ারম্যান সিদ্ধান্ত নিবে কি করবে না করবে, কাকে নিয়োগ কাকে। তবে আমার দৃঢ় বিষয় এখানে হয়তোবা ডক্টর ওই যে আমাদের মরহুম শামসুল হক ভূঁইয়া সাহেব যাদেরকে নিয়োগ দিয়ে গেছে, ওই যে একটা কথা আছে না, হাকিম লড়ে হুকুম লড়ে না। তবে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব চলে যাওয়ার পরে নতুন চেয়ারম্যান আসলে হয়তো হাকিম লড়বে, কিন্তু হুকুম লড়বে না। হয়তো 1-2টা পোস্ট এলোমেলো হইতে পারে, আর বাকিগুলো যা ঠিক থাকবে। সুতরাং আপনাদের কারো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা ইতিমধ্যে যেমন হক কথা, আপনারও একটা নিয়োগপত্র আছে, মাসিক 50,000 টাকা। আপনি সেই 18 সাল নাকি 22 সাল থেকে হিসাব করে রাখছেন হক কথা। আপনিও সেখানে একসময় আমার সাথে আলোচনা করছেন, পায় ধরেন প্রতি বছর 6 লাখ করে পায়, অনেক টাকা হিসেব করে রাখছেন। আপনার ওই নিয়োগপত্রটা বৈধ, আপনি পেয়ে যাবেন। আরও অনেককেই তৎকালীন শামসুল হক ভূঁইয়া সাহেব মনে 50,000 টাকা করে বেতন দিয়ে গেছে।
এগুলা পেয়ে যাবেন সবাই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার দায়িত্বে আসলে আশা করি উনি এগুলা মূল্যায়ন করবে ইনশাল্লাহ, যে যাই করছেন, এবং উনি সাধারণ ক্ষমা ঘোষণা করবে। তবে শুধু আমি আপনাদেরকে অনুরোধ করব ভাইয়া, মিথ্যা প্রচার করবেন না। আমি অনলাইন অ্যাক্টিভিটিসদেরকে বলবো, দয়া করে মিথ্যা প্রচার করবেন না। মিথ্যা প্রচার, মিথ্যার কি গুনাহ, এটা আপনারা আপনার চারপাশে একটু জেনে নিন। আপনারা শুধু আপনাদের 2-4 জনকে, এমদাদুল হক সাহেব দেখতেছিলেন, গাজী রাজু ভাই দেখতেছিলেন, আলহামদুলিল্লাহ গাজী রাজু ভাই, রাজু সাহেব, এমদাদুল হক সাহেব দেখতেছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। এখন আসেন, আমি শুধু আপনাদেরকে বলবো, যদি কোনো সত্য কথা থাকে সেটা লেখেন। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে নিয়ে মিথ্যা প্রচারণা থেকে একটু বিরত থাকেন। এই যে দেখেন, আপনি মিথ্যা প্রচারণা করতেছেন, আপনারা যারা অনলাইনে 2-1টা এপিসোড করতেছেন, মিথ্যা প্রচার করতেছেন, এতে ভাই আপনার ব্যক্তি লাভ হচ্ছে। আপনি হয়তো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার, হ্যাঁ আমি শুধু বলি, এই মোহাম্মদ হুসাইন স্যার তো এই বোর্ডের জন্য কত কিছু না কত কিছু করছে, আপনারা কত কিছু বলছেন। আজকে যে মোহাম্মদ হুসাইন স্যার সেই 15 জানুয়ারি বাইর হওয়ার পরে বেশ কয়েকবার আলিশ সেন্টারে আসছে, আজকে যে উনি অফিস করতেছে না, আজকে যে উনি আসতে পারতেছে না, আপনারা কি করতেছেন? আপনারা এই বোর্ড বা কেউ কি খোঁজ খবর নিছেন, চেষ্টা করেছেন? যে শামীম ভাই, আলতাফ হোসেন শামীম ভাই চট্টগ্রাম থেকে দেখছেন, ধন্যবাদ। আবু সাইম ভাই দেখতেছেন, আবু সাইম ভাই দেখতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। মজিবুর রহমান ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এই যে হোসেন স্যার অফিসে আসতেছে না, যিনি ডেস্টিনির জন্য সেই জীবন জৈবন দিয়ে দিছে, সেই মোহাম্মদ হোসেন স্যার জীবন জৈবন দিয়ে দিছে, যিনি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যখন আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে, সরকার মোহাম্মদ হোসেন স্যারকে ধরার কোনো ইচ্ছেই ছিল না। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে সঙ্গ দেওয়ার জন্য হোসেন সাহেব ওনার সাথে, যে আপনাকে কানাডা থেকে আসছি একা, যাব একা, ব্যবসা শুরু করছি একা, জেলে যাব একা, আপনার সাথে আমি সারাক্ষণ থাকব, এই মোহাম্মদ হুসাইন সাহেব একত্রে জেলে গেছেন, একত্রে জেল থেকে আসছেন, একত্রে মুক্তি পাইছেন। আলিসে অনেক কিছু আপনারাই একসময় বলছেন, অনেক কথা। যাক, সেই হোসেন সাহেব যে আজকে অফিস করতে পারতেছে না, আপনারা কি পদক্ষেপ নিছেন বোর্ড থেকে? কোনো পদক্ষেপ নেই। আপনারা কি পদক্ষেপ নেবেন? আপনারা তো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। আব্দুল হাই বাড়ি ভাই, চাপাই নবাবগঞ্জ, চাপা নবাবগঞ্জ থেকে আব্দুল হাই বাড়ি ভাই দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। মোকলেসুর রহমান ভাই দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। এখন আসেন, এবার আমি একটা প্রশ্নের উত্তর দেব আপনাদেরকে। এই যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, এখন দেখেন, আপনারা অনেকেই অনলাইনে প্রচার করতেছেন উনি 100 কোম্পানি করছে, কেউ 170 বলতেছেন, কেউ 270 বলতেছেন, যে যার মতো করে বলতেছেন। আমি আমি অ্যাজ এ আইন পেশার লোক হিসাবে বলবো, দেখেন 2012 সাল থেকে 2025 সাল, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার জেলে যাওয়ার পর থেকে আমি আরজেসিতে চেক দিছি, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের ব্যক্তি নামে কোনো কোম্পানি নাই, আরজেসি লিমিটেড কোম্পানি। তাহলে উনি কি করে কোম্পানি করলো? হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন, যেমন আমরা আইনজীবীরা অনেক উপদেশ দিই, আমরা আইনজীবীদের অনেক উপদেশ দিই, আমাদের কাছে বিভিন্ন পরামর্শ নিয়ে আসে ইনকাম ট্যাক্সের বাইরে, আমরা যেটা সঠিক ভালো মনে হয় সেটা করি। এখন আসেন, যাকে যেভাবে পরামর্শ, এবং ডাক্তারের কাছে মানুষ অসুস্থ হলে ডাক্তারদের কাছে যায়, ডাক্তার পরামর্শ দেয়, এই ওষুধ খান, এভাবে ভালো হয়ে যাবেন, হাসপাতালে ভর্তি হন, অপারেশন করবেন। এখন দেখেন 2012 সাল থেকে ডেস্টিনি 2000 লিমিটেড বন্ধ, এবং রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার জেলে। ওনারা জেলে যাওয়ার পরে কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে গেছে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসাটা চালু রাখার জন্য। এরা চাইলে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসাটা চালু রাখতে পারতো, করতে পারতো। এরা ব্যক্তির স্বার্থে এই ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসাটা চালু করে নাই। পরবর্তীতে এনএক্স কোম্পানি করছে, আমার বাজার করছে, আপনজন করছে, বিমা কোম্পানিতে কাজ, এক একজন এক এক কাজ করছে।
কিন্তু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হুসেন স্যারকে ভালোবেসে কিছু লোক সারাক্ষণ ওনাদের সাথে লেগেছিল এবং আর্থিক দুর্গতির কারণে ওনারা বিভিন্ন পরামর্শ চাচ্ছে। স্যার, কেউ আমার বাজার করে ওখানে কাজ শুরু করেছে, কেউ গ্যানেক্স করছে, কেউ অ্যানেক্স করছে, কেউ মিঙ্গেল লিমিটেড করছে, কেউ OTT.com করছে, কেউ এক্সিলেন্ট ফিউচার মার্কেটিং করছে, কেউ মিঙ্গেল লিমিটেড করছে, কেউ বিমা কোম্পানিতে কাজ করতেছে, সবাই যার যার লাভে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, স্যার কিছু লোককে পরামর্শ হয়তো দিছে, তাহলে আপনারা বাংলাদেশ সরকারের আইন ফলো করে কিছু একটা করেন। এবার আইনজীবী পরামর্শ দিছে, বেশ কয়েকজন একতাবদ্ধ হয়ে লিমিটেড কোম্পানি করছে, সরকারি রুলস অনুযায়ী কোম্পানি রেজিস্ট্রেশন নিছে। এখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের দোষটা কোথায়? আপনারা যেভাবে অনলাইনে নেগেটিভ প্রচার করতেছেন, আপনি কি জানেন এই ভিডিওগুলো কিন্তু অনলাইনে আছে? এখন এই ভিডিওগুলো দিয়ে যখন আপনার বিরুদ্ধে আইনগত অ্যাকশনে যাওয়া হবে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন 170 কোম্পানি করছে, 270 কোম্পানি করছে, যখন ওনার NID এবং ওনার এইটা নিয়ে যদি মামলা হয়ে যায়, জিডি হয়ে যায়, ডিজিটাল নিরাপত্তা আইনে যদি মামলা হয়ে যায়, ওই মামলাতে যদি আপনাদের এই ভিডিওগুলো শো করা হয় এবং আপনাদেরকে যদি ডাকা হয় যে 170টা কোম্পানি, 270টা কোম্পানির তালিকা দেন, এবং আপনাদের এই মামলার রেশ ধরে, এই ভিডিওর রেশ ধরে RJSC-তে যায়, যখন রফিকুল আমিন স্যারের নাম সার্চ দিবে, তখন দেখবে যে ওনার নামে কোনো কোম্পানি নেই। তখন আপনারা অনলাইনে প্রমাণসহ বলতেছেন, ওখানে যখন সার্চ দিয়ে RJSC একটা লিখিত দিবে যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের নামে 2012 সালের অক্টোবর থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত ওনার নামে কোনো লিমিটেড কোম্পানি পাওয়া যায়নি, তখন আপনাদের এই অনলাইন কথাটা মিথ্যা প্রমাণিত হবে এবং আপনারা তখন অ্যারেস্ট হয়ে যাবেন, আইনগত বিপদে পড়ে যাবেন। এবং তখন আপনারা এই যে অনলাইনে বলে ফেলছেন 170টা, 270টা, এখন যারা কোম্পানি করতেছে তাদের তো কোনো একতাবদ্ধ হয়ে কোম্পানি করতেছে, তাহলে আমিও তো এই পর্যন্তই। আমি 2019 সালে প্রথম আমার এক মক্কেলের লিমিটেড কোম্পানি গঠন করে দিছি। আমি এই পর্যন্ত 300+ লিমিটেড কোম্পানি গঠন করে দিছি বিভিন্ন মক্কেলের, এবং ওই সমস্ত মেমোরান্ডামে আমি যে কোম্পানিগুলো করে দিছি আমার সাক্ষী হিসেবে সাইন আছে। তাহলে আমিও তো এই 300 কোম্পানি করার অপরাধী। আসলে ডাক্তার, উকিল, পরামর্শদাতা এরা সমস্যায় পড়বে না, বরঞ্চ সমস্যায় পড়বেন আপনারা যারা অনলাইনে ভিউ বাড়ানোর জন্য ডক্টর মোহাম্মদ, বরঞ্চ আপনারাই বিপদে পড়বেন। কারণ আপনারা একদিকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে প্রচার করার জন্য উনি যাতে দায়িত্বে আসতে না পারে এরকম না একটা পক্ষ থেকে টাকা পয়সা পাচ্ছেন, এরই দিক দিয়ে আবার ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন যেহেতু এখন পাবলিক ফিগার, আন্তর্জাতিক ফিগার, স্টার, ওনার নামটা যেখানেই আসে ইউটিউবে সার্চ দিলে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের ভিডিও পাওয়া যায়। উনি একটা রাজনৈতিক দলের আহ্বায়ক, উনি এবং ডেস্টিনিকে একটা পর্যায়ে নিয়ে গেছে এবং 12 বছর 3 মাস 5 দিন জেল খাটার পরেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে সমঝোতা করে নাই একজন আপসীন নেতা, সত্যবাদী নেতা। ওনার বিরুদ্ধে লিখলেই তো অনলাইনে লাইক, কমেন্ট, ভিউ, পোস্ট বেড়ে যায় এবং আপনারা ইনকাম করবেন। তাহলে আপনারা পরিকল্পনা মাফিক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে টার্গেট করে একদিকে ওনাকে যারা ডেস্টিনিতে দায়িত্বে আসতে দিচ্ছে না তারা আপনাদের ফিসে বিনিয়োগ করতেছে, এবং অন্যদিকে আপনারা অনলাইন থেকে ভিডিও এডিটিং, ভিডিও ভিউর মাধ্যমে ইউটিউব, ফেসবুক থেকে টাকা ইনকামের ধান্দা করতেছেন। এগুলা বোঝা যায় রে ভাই। আপনি তো এখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের ক্ষতি করতেছেন না রে ভাই। আপনার এই সামান্য নেগেটিভে ওনার কিচ্ছু যায় আসে, উনি এগুলো নিয়ে ভাবে না। কিন্তু বিনিময়ে কি হচ্ছে ভাই, আমাদের 45 লক্ষ লোকের মধ্যে কিছু লোক কনফিউজ হয়ে যাচ্ছে, এবং বরঞ্চ কনফিউজ যে হোয়াট ইজ রাইট আর হোয়াট ইজ রং, এবং এই কনফিউজ করে 45 লক্ষ লোকের ক্ষতি করতেছেন। ডেস্টিনি মাল্টিভার্স, এই যে আপনাদের এই নেগেটিভ প্রচারের মাধ্যমে আলতাফ ভাই, আমার তো পেট আছে, আমি তো কোনো MLM কোম্পানিতে যাইনি, বরং আমি পরিবার সহ আমেরিকায় ইমিগ্রেন্ট হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও
হ্যাঁ আমেরিকা যায়নি। হ্যাঁ, এই যে আলতাফ হোসেন শামীম ভাই, ধরেন উনি সুযোগ থাকা সত্ত্বেও আমেরিকা যায় নাই, এবং কেউ আমার বাজার করে ফেলছে, কেউ এনএক্স করে ফেলছে, কেউ বিমা কোম্পানিতে বড়টা চাকরিতে চলে গেছে, কেউ মিঙ্গল লিমিটেড করছে, রয়্যাল রানা এক্সিলেন্ট মার্কেটিং করছে, সোহেল ভাই অতিথি.com করছে। এখন শামীম ভাই হয়তো পরামর্শ চাইছে যে স্যার আমি এখন কি করব, হয়তো শামীম ভাইকে পরামর্শ দিয়েছে তাইলে আপনি এক কাজ করেন, অমুক আইনজীবীর লগে যোগাযোগ করেন, অমুক আইনজীবী যেভাবে বুদ্ধি দেয় এভাবে আপনি একটা কাজ করেন, কিভাবে সরকারি আইন অনুযায়ী একটা কাজ করা যায়। তো এই রফিকুল আমিন স্যার হয়তো এতটুকু বলছে। এই জন্য তো আপনারা অনলাইনে এভাবে নেগেটিভ প্রচার করতে পারেন না। 170 কোম্পানি 270 কোম্পানি করছে ভাই। রফিকুল আমিন সাহেব পজিটিভ অ্যাটিটিউডের লোক, উনি যদি এটা নিয়ে মামলা করে অভিযোগ করে তাহলে আপনারা কোথায় যাবেন? এই সমস্ত ভিডিও জমা দিলে অ্যারেস্ট হয়ে যাবেন ভাই, বাইরে হতে পারবেন না। এবং দেখেন রফিকুল আমিন স্যার পজিটিভ অ্যাটিটিউডের লোক, পজিটিভ অ্যাটিটিউডে থাকবে। ইতিমধ্যে আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, উনি কিন্তু ইতিমধ্যে একটা পিএইচডি ফোরাম গঠন করছে আলহামদুলিল্লাহ। এবং প্রথমে 27 সদস্যের পরে এই পিএইচডি ফোরামে বর্তমানে গতকালকে রাত্রে অনেক বড় একটা কমিটি ডিক্লেয়ার করছে, এটা ফাইনালি আপনারা জানবেন। এই পিএইচডি ফোরামে এখন 3 জনকে উনি আমাদের লিগেল ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, লিগেল টিম। একজন হলো অ্যাডভোকেট সোহেল ভাই, অ্যাডভোকেট সোহেল রানা ভাই, উনি হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের উকিল। পাশাপাশি উনি বর্তমান সরকারের, এই বর্তমান ইউনূস সরকারের ঢাকা জজ কোর্টের এপিপি, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, এপিপি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর স্পেশাল কোর্ট নাম্বার 6। উনি হলো সরকারি উকিল। আমাদের এই 3 সদস্য বিশিষ্ট আইনজীবী টিমের লিগেল আইন সম্পাদক হলো আমাদের অ্যাডভোকেট সোহেল রানা ভাই, উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, পাশাপাশি জজ কোর্টের আইনজীবী, এবং উনি সরকারি উকিল এপিপি। পাশাপাশি সেকেন্ড যিনি আছেন আমাদের মিলন ভাই অ্যাডভোকেট, উনিও জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করে। আর আমি মোহাম্মদ ইউনুস মিয়া, ইনকাম ট্যাক্স এবং কোম্পানি আইন ঢাকা ট্যাক্সেস বারের মেম্বার। আমরা এই 3 জন আইনজীবী ইনশাল্লাহ এই পিএইচডি ফোরামের মাধ্যমে আমরা এই নেগেটিভগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই আমরা প্রথমে সতর্ক করব, তারপরে আস্তে আস্তে ধরেই রফিকুল আমিন স্যার এখানে নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে 45 লক্ষ লোকের সবাই হলো ডেস্টিনি ডিস্ট্রিবিউটার, সবাই ওনার লোক, পক্ষের লোকে ওনার, নিরপেক্ষ লোকে ওনার। এবং আপনারা যদি 5 জানুয়ারির বক্তব্যগুলো বারবার শুনেন, সেখানে সবাই আজকে যারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিপক্ষে প্রচারণা এখনও কন্টিনিউ করে যাচ্ছে, আমিও এক সময় করতাম, আমিও আপনাদের একজন ছিলাম, আমি আমার ভুল বুঝতে পেরে চলে আসছি। আপনারাও অনেকে ভুল বুঝতে পেরেছেন আমি জানি, কিন্তু আসতেছেন না 2টা কারণে। এক, রফিকুল আমিন স্যারের সামনাসামনি চোখ দেখাবেন কেমনে, লজ্জা, এটা হলো একটা কারণ। সেকেন্ড হলো বিপক্ষ লোক থেকে আপনারা একটা ইনকাম পাচ্ছেন নিয়মিত, যে চালিয়ে যাও রফিকুল আমিনের বিপক্ষে চালিয়ে যাও। এবং 3 নম্বর হলো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সাহেবের বিপক্ষে লোক আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে, আরে আমরা জিতছি, আমরা জয় নিচ্ছি, তুই চিন্তা করিস না, চালিয়ে যা চালিয়ে যা চালিয়ে যা। ঠিক আমি বলবো 5 আগস্ট হাসিনাকে যারা সমর্থন করেছে, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব বুদ্ধিমান ছিলেন, এই জন্য উনি জুলাই মাসে পালিয়ে গেছে। কিন্তু কিছু লোক একদম এত বোকা ছিল, হাসিনাকে বিশ্বাস করে হাসিনা খেলা ঘুরিয়ে ফেলবে এটা বিশ্বাস করে শেষ দিন পর্যন্ত, যেমন কিছু পুলিশ 5 আগস্ট পর্যন্ত গুলি করছে, ওইখান দিয়ে হাসিনা পালিয়ে যাওয়ার জন্য সুটকেস ব্যাগ গোছাচ্ছে। আর এখান থেকে কিছু পুলিশ, কিছু ছাত্রলীগ, কিছু যুবলীগ তখনও মানুষ মারতেছে। ওদের ধারণা আমাদের নেত্রী বাঁচিয়ে যাবে এবং সব ট্যাকেল দিয়ে ফেলবে। ঠিক এখন বর্তমানে যারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সাহেবকে দায়িত্বে আসতে দিচ্ছেন না এবং বিপক্ষে যেতেছেন, আপনারা যে অহংকারগুলা করেন, নাম্বার 1 হাইকোর্ট বোর্ড, নাম্বার 2 ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি একজন ব্যারিস্টার, নাম্বার 3 সব আইন মতো হচ্ছে। আর এই যেটা আপনাদের মনোবলের বিষয়,
এখন আসেন হাইকোর্টের ভোট, হাইকোর্ট অবশ্যই সুপ্রিম কোর্ট হাইকোর্ট মহামান্য বিষয়, বিশাল ব্যাপার, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে 22 সালে হাইকোর্ট ঠিকই আছে, 25 সালে হাইকোর্ট ঠিকই আছে, কিন্তু পাল্টিয়ে গেছে বিচারক। 22 সালে যারা ছিল এরা হাসিনার নির্দেশ মতো রায় দিত, এখন যারা বিচারক আছে এরা ন্যায় নীতি অনুযায়ী রায় দিবে। শহীদুল ইসলাম ভাই ধন্যবাদ, রায়হান বাবু সাহেব দেখতেছেন ধন্যবাদ। আসেন এখন এখন যেটা হলো হাসিনার আমলের কোর্ট, হাইকোর্ট, পুলিশ সব ছিল। হ্যাঁ, আলতাফ হোসেন শামীম ভাই আজকে অবৈধ ব্যক্তি অবৈধ ব্যবসা চালুর নামে একটি প্রজ্ঞাপন দিয়েছেন। হ্যাঁ, দিতেই পারে। আসলে যেটা বলছিলাম যে হাসিনা পালিয়ে যাওয়ার আগেও তো হাসিনাও তো 1 আগস্টে কি করছে, জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিছে। মনে করছিল কি, অর্থাৎ হাসিনা মনে করছিল এই যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিব তখন বাংলাদেশের লোকজন দুইটা ফাট হয়ে যাবে, মিডিয়া থেকে শুরু করে একটা ফাট, অর্থাৎ এই জামাত শিবির এইটারে পাইছিরে বলে, এবং জামাত শিবির যে কাজটা করবে হাসিনা মনে করছিল 1 আগস্ট যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করবে তখন জামাত শিবির পরের দিন থেকে জ্বালাও ফোড়াও শুরু করে দিবে, তখন একটা ইস্যু সৃষ্টি হবে এবং এই উসুল্লায় আন্দোলন নামে দেবে। জামাত শিবির কি করছে এটা নিয়ে মাথায় ঘামায় নেই। জামাত শিবির কি করছে, জাস্ট অনলাইনে মিডিয়াতে একটা নিন্দা জ্ঞাপন করে চুপচাপ বসেছিল। কারণ হাসিনাকে কিভাবে পতন করা হবে, কিভাবে আন্দোলন করা হবে সেই তো মাস্টার প্ল্যান আগেই করে ফেলা হয়েছে। যেটা ওই যে ডক্টর ইউনুস স্যার আমেরিকাতে নিয়ে মাহফুজ সাহেবকে মাস্টার মাইন্ড পরিচয় করাইছে, মাস্টার প্ল্যান। তো মাস্টার প্ল্যান তো করেই ফেলা হয়েছে হাসিনা। এখন হাসিনা 1 আগস্টে কি প্রজ্ঞাপন দিল, কি জারি দিল, জামাত শিবিরকে নিষিদ্ধ করলো, এইগুলো হাসিনার পতন ঠেকাতে পারে নাই। এখন কে কি করতেছে শেষ চেষ্টা করা, এখানে দোষের কিছু না। এটা আমি গত লাইভ ভিডিওতে বলছি, শামীম ভাই, আলতাফ হোসেন শামীম ভাই, জীবন বাঁচানো ফরজ। এখন কেউ কাউকে বাঁচাইতে চেষ্টা করা কিন্তু শামীম ভাই, এটা আলতাফ হোসেন শামীম ভাই, এটা দোষের কিছু না। হাসিনা তো শেষ পর্যন্ত তাকে বাঁচানোর চেষ্টা করছে, এটা দোষের কিছু না। ধরেন 1 আগস্টে জামাত শিবিরকে নিষিদ্ধ করছে, তারপরে কারফিউ জারি করছে, ইন্টারনেট বন্ধ করছে, সকল বাহিনীকে করছে, শেষ পর্যন্ত বাঁচানোর চেষ্টা করতেছে। এখন প্রশান্ত ভূষণ বড়ুয়া তার পরাজয় নিশ্চিত জেনে এবং সে এবং তার এজেন্টরা বারবার চেষ্টাই করবে বাঁচানোর, এইটা হলো ওদের বাঁচানোর একটা চেষ্টা। এবং এই সমস্ত প্রজ্ঞান আরও যত বেশি দিবে তত বেশি আমরা খুশি হচ্ছি ইনশাল্লাহ। যে আসলে ওরা এত অ্যাক্টিভ, এতদিন কেন অ্যাক্টিভ হচ্ছে না, এখন অ্যাক্টিভ হলো ওরা বুঝতে পারছে আমাদের সময় আর বেশি দিন নাই, এখন চেষ্টা করে দেখি না বাঁচানো যায় কিনা, চেষ্টা করে দেখি না বাঁচতে পারি কিনা, এটাকে বলা হয় শেষ চেষ্টা। হ্যাঁ, শেষ চেষ্টা করে যাক। ওরা এখন যত বেশি প্রজ্ঞাপন দিবে, যত বেশি চেষ্টা দেবে, তত আমরা দেখব যে এই ধরেন তাদের পরাজয় নিশ্চিত। কারণ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের বিকল্প ডেস্টিনিতে নাই, হবেও না। ওনাদের মাধ্যমে এই ব্যবসা শুরু হয়েছে। ওনারা শুধু বসে থাকলে, ওনারা দুইজন দুইটা শেয়ারে বসে থাকলে যেই পরিমাণ ব্যবসা হবে, অন্যরা মার্কেটিং এক্সপার্ট। ওই যে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব বিজ্ঞপ্তি দিছে আর কি, সিইও নিয়োগ দিব, এমডি নিয়োগ দিব, উনি পাবে কোথায়? আক্তার হোসাইন ভাই সাতমোহর পাবনা থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ, আমানুল্লাহ ভাই দেখতেছেন আলহামদুলিল্লাহ, গাজীপুর থেকে দেখছেন, পিএইচডি আমানুল্লাহ আমান ভাই দেখতেছেন, ধন্যবাদ আপনাদেরকে আমানুল্লাহ ভাই। আমাদের নবগঠিত পিএইচডি ফোরামে আপনি অ্যাড হয়েছেন কিনা, না হলে কমিটির সাথে যোগাযোগ করে অ্যাড হয়ে যান, ইনশাল্লাহ চমৎকার কিছু ভালো সংবাদ আছে। আবু তালেব ভাই নারায়ণগঞ্জ থেকে দেখতেছেন, ধন্যবাদ। এবং আপনাদের পরিচিত যত পিএইচডি আছে, যারা আমাদের পিএইচডি ফোরামের সাথে অ্যাড হয় নাই, তারা দ্রুত পিএইচডি ফোরামের সাথে যোগাযোগ করতে বলেন। এই পিএইচডি ফোরামের মাধ্যমে, নবগঠিত ফোরামের মাধ্যমে আমরা সকল অন্যায়ের প্রতিবাদ করব, 45 লক্ষ লোকের ইনশাল্লাহ। এবং এই পিএইচডি ফোরামটা এত বেশি চমৎকার হয়েছে, এখানে সভাপতি জিতু ভাই খুবই একজন যোগ্য লোক, নাসরিন ম্যাডাম সেক্রেটারি খুবই একজন যোগ্য লোককে দেওয়া হয়েছিল। পাশাপাশি আপনি দেখেন এখানে আইটি বিভাগে কাজ করার জন্য আইটির একটা স্পেশাল টিম, এখানে লিগেল ডিভিশনে কাজ করার জন্য লিগেল একটা স্পেশাল টিম,
যেটা লিগেলের মধ্যে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের আইনজীবী আছে, জজ কোর্টের আইনজীবী আছে, ইনকাম ট্যাক্সের আইনজীবী, 3 ক্যাটাগরির 3 জনকে দেওয়া হয়েছে। এখানে মিডিয়াকে ট্যাকেল দেওয়ার জন্য মিডিয়া এক্সপার্টদেরকে দেওয়া হয়েছে। এখানে ধরেন অনলাইন অ্যাক্টিভিস্ট করার জন্য মানি প্রত্যেকটা ক্যাটাগরিতে একদম এটা একটা অর্গানাইজেশন হবে, সুসংগঠিত অর্গানাইজেশন হবে। এবং এই পিএইচডি প্রোগ্রাম যারা ইতিমধ্যে মারা গেছে, যে সমস্ত পিএইচডি, জালালউদ্দিন ভাই, ইউনুস ভাইকে ধন্যবাদ আপনাকে, শহীদুল ইসলাম ভাই, একদম হ্যাঁ। এই পিএইচডি ফোরামে বিভিন্ন ক্যাটাগরিতে লোক দিয়েছে, এক একজন এক এক সাইড দেখবে ইনশাল্লাহ। এবং আপনারা দেখবেন এই পিএইচডি ফোরামের মাধ্যমে আমরা তখনই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসাইন স্যারদেরকে তাদের স্বপদে বহাল করার জন্য যা যা করার কথা করার দরকার ইনশাল্লাহ আমরা করব। আইনগত লড়াই যাবতীয় সব কিছু আমরা করবো ইনশাল্লাহ। পরিশেষে আজকে যেটা হলো নির্ধারিত আসলে 1 ঘন্টা লাইভ করব, আর মাত্র 5 মিনিট আছে। আমি পরিশেষে শেষ যে জিনিসটা বলবো, আজকে ডেস্টিনি 45 লক্ষ লোকের উদ্দেশ্যে বলবো যে নাম্বার 1 আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মাধ্যমে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবসা শুরু হয়ে গেছে, শেয়ার সেল শুরু হয়ে গেছে। আপনারা সবাই যারা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্য, তারা তাদের বায়োডাটা আপডেট করেন, পরবর্তী সামনের ইলেকশনে যাতে ভোট দিতে পারেন। পাশাপাশি আপনার চারপাশে যারা বায়োডাটা আপডেট করে নাই তাদেরকে বায়োডাটা আপডেট করিয়ে দেন। এবং আমাদের ডেস্টিনির ডিস্ট্রিবিউটর 43 লাখ, মতান্তরে 45 লাখ, 45 বা 43 লাখ যাই ধরি, সেখানের মধ্যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে 8.5 লক্ষ বিনিয়োগকারী আছে, শেয়ার হোল্ডার। তাহলে আমাদের আরও 37 লক্ষ ডিস্ট্রিবিউটর আছে, 35 থেকে 36 লক্ষ ডিস্ট্রিবিউটর আছে ডেস্টিনি, যারা তৎকালে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্য হয় নাই বা হতে পারে নাই। তাদেরকে আপনারা ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ার হোল্ডার বানিয়ে দেন এবং মেম্বার বানিয়ে দেন। কারণ যেহেতু ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের আন্ডারে ডেস্টিনি গ্রুপের 24টা প্লাস প্রতিষ্ঠান, আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মার্কেটিং প্ল্যানের মাধ্যমে ডেস্টিনি চালু হইতে একটু যেহেতু দেরি হচ্ছে, শুধুমাত্র কোঅপারেটিভের মার্কেটিংয়ের মাধ্যমে এটার মার্কেটিং বিপণন প্রতিনিধি এটার সাথে যুক্ত হলে আমাদের যে অর্থনৈতিক প্রতি মাসে মিনিমাম 50,000 টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকা ইনকাম করা কোনো ঘটনা না। তাই আপনারা যারা পিএইচডি এক্সিকিউটিভ আছেন সবাই ডেস্টিনি মাল্টিপারপাসের সাথে যুক্ত হয়ে যান। এবং আমাদের চারপাশে যেখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যারকে ভুল বুঝে আছে, তাদের সাথে বসেন। আর ফাইনালি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি, মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ডেস্টিনির একমাত্র যোগ্যতা আওয়ামী লীগ, উনি ডেস্টিনিতে আসার অন্য কোনো যোগ্যতা নাই। 2022 সালে মহামান্য হাইকোর্ট ওনাকে এই জন্য দিয়েছে যে এটা হাসিনার স্পেশাল প্ল্যান ছিল, অর্থাৎ ওনার একজন লোক থাকে, এটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইনগত মাধ্যমে ডেস্টিনিকে ব্যানিশ করে ফেলতে যেতে পারে। এই জন্য প্রশান্ত ভূষণ বড়ুয়াকে এখানে অ্যাড করে দিয়েছে তৎকালীন হাসিনা সরকার। এবং এরই অংশ হিসেবে হাসিনা আমাদের এই বোর্ড থেকে একজন বিচারপতি মাইনুল স্যার, একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন স্যার, আরেকজন ব্যারিস্টার ছিল মাগরিবুর রহমান, এদেরকে এখান থেকে পদত্যাগ করে চলে যেতে বাধ্য করেছে। এবং প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব অল ইন অল দায়িত্ব নিছে। ওনার হাইকোর্টে হয়তো বা একটু দেরি হতে, সর্বোচ্চ হাইকোর্টে এরকম না, হয়তো কোনো রুল দিতে পারে যে আপনি সশরীরে হাজির হন। তাহলে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব এখন তো বিদেশে পলাতক, উনি যে একাধিক মামলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের সাথে মামলার আসামি, তাহলে ওনার পক্ষে আর বাংলাদেশে এই মুহূর্তে আসা কোনোভাবেই সম্ভব না। তাহলে উনি সশরীরে আসতে পারবে না। আর বাংলাদেশে কোম্পানি আইন 1994 অনুসারে সরাসরি উপস্থিত না থাকলে লিমিটেড কোম্পানির দায়িত্ব পালন করা সম্ভব না। নাজিম ভাই, নাজিমউদ্দিন ভাই বলছেন ইসভাইকে চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ। শহীদুল ইসলাম ভাই ভালোবাসা অবিরাম। খোকন ভাই আমাদের নোয়াখালীর পিএইচডি খোকন ভাই,
গত বৃহস্পতিবারে আসছেন, ডেস্টিনি কোপারেটিভে দেখা হয়েছে। ধন্যবাদ খোকন ভাই, ইনশাল্লাহ আপনি তো নিজেও কোপারেটিভের আপডেট করছেন, বাকি সবাইকে করে দেন। তো আমি যেটা বলবো, প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবকে হয়তো সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারে। তো উনি কি করে সশরীরে নির্দেশ দিবে, হাজির হবে, এটা অসম্ভব কারবার, এই মুহূর্তে সম্ভব না। কারণ হাসিনাও ক্ষমতা আসা সম্ভব না, প্রশান্ত ভূষণ বড়ুয়াও বাংলাদেশে আর সশরীরে আসা সম্ভব না। এইটা প্রশান্ত ভূষণ বড়ুয়া বুঝতেছে, এই জন্য ওনার নিয়োগপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে উনি যে জীবিত আছে, উনি যে অ্যাক্টিভ আছে, এটা চেষ্টা করতেছে, এটা প্রমাণ করার চেষ্টা করতেছে, যেটা আইনগতভাবে কোম্পানি আইন অনুযায়ী কোনো ভিত্তি নাই। যখন আপনার নিয়োগকর্তার নিয়োগে বাতিল হয়ে যাবে, পাওয়ার চলে যাবে, যেমন হাসিনার পিছে যারা জয় বাংলা দিয়েছে, জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছে, হাসিনা যখন পতন হয়ে গেছে তাদের কি অবস্থা এখন দেখেন। তবে হ্যাঁ, ডেস্টিনির বেলায় আপনারা যারা, এই ঘটনাটা ঘটবে না যে হাসিনার পতনের সাথে সাথে হাসিনার পক্ষের সবাই বিপদে পড়ে গেছে, কিন্তু ডেস্টিনিতে এই জাতীয় ঘটনা ঘটবে না। এর কারণ হলো সব ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হুসাইন স্যারের সৃষ্টি। এখানে পদ পদবি পরিবর্তন হলে সর্বোচ্চ 1-2 জন বিপদে পড়বে, তবে ওরা তো টেকনিক জানেই। আবার ফাঁটা ধরে হয়তো রাতের আন্দারে স্যার মাফ করে দেন, রফিকুল আমিন স্যার তো দিল দরিয়ার মানুষ, উনি হয়তো মাফ করে দিবে, হয়তো এমনও দেখা যাবে এরা আবার একত্রে বসে চা খায়, বড় বড় পোস্টে যাক, রফিকুল আমিন স্যার হয়তো মাফ করে দেবে। তবে 1-2 জন, আর বাকি সবাই যারা নিয়োগপত্র, এরা পদে বল থাকবে। কারণ ডেস্টিনি 2000 লিমিটেড বিশাল কোম্পানি, এটা চালাইতে গেলে প্রচুর অ্যাক্টিভ লোক লাগে। আপনাদের যাদেরকে নিয়োগ দিছে, যাদেরকে ধরেন ওই যে 50,000 টাকা যেমন হক কথা, আরও অনেকের পিএইচডি ফোরামে বিভিন্ন দায়িত্বে, সাবেক পিএইচডি ফোরামের দায়িত্বে যারা আছেন তাদের অনেকেরই নিয়োগপত্র আছে 50,000 টাকা করে, 30,000, 50,000 আমার জানা মতে, যেটা শামসুল হক ভূঁইয়া সাহেব নিয়োগ দিয়ে গেছে। আমার মনে হয় এগুলা কোনোটাই বাদ হবে না ইনশাল্লাহ, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার। আর এটা তো প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব তার পকেট থেকে দেবে না, আশরাফুল আমিন সাহেব তার পকেট থেকে দেবে না, রফিকুল আমিন সাহেব স্যার তার পকেট থেকে দেবে না। কোম্পানির দায়িত্বে আসবে, কোম্পানির ব্যবসা হবে, কোম্পানির ব্যবসাটাকে অতীত ম্যানেজমেন্টে। হ্যাঁ নাজিমুদ্দিন ভাই, ভাইজান হাসিনা দেশে যদি ঘুরে আসি তাহলে ডেস্টিনি কি কোনো ক্ষতি হবে, একটু জানাবেন। না ভাই, আসলে হ্যাঁ নাজিমুদ্দিন ভাই খুব কঠিন কথা কইছেন। হাসিনা অবশ্য ঢুকে গেলে, হাসিনা তো আসলে একটা বিশাল ফ্যাক, হাসিনা যদি কালকে ঢুকে যায় কিছু তো ক্ষতি হবেই। এখন আপনি যদি বিশ্বাস করেন যে হাসিনা আবার কাল পরশু ঢুকে যাবে, তাহলে আমাদের ডেস্টিনি ক্ষতি হবে, কারণ হাসিনা তো আমাদের কাউকেই ছাড়বে না। এবং হাসিনা যদি আজকে ক্ষমতা থাকতো, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এদেরকে এই হয়তো এখনও জেল থেকে ছাড়তো না। তবে নাজিমুদ্দিন ভাই, আপনি এটা বিশ্বাস করেন, হাসিনার অধ্যায় শেষ, হাসিনা আর বাংলাদেশে ঢুকার কোনো সম্ভাবনা নাই। কারণ হাসিনা ঢুকলে বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি হবে, জামাত ইসলাম, এনসিপি থেকে শুরু করে ডক্টর ইউনূস, যারা বর্তমানে উপদেষ্টা পরিষদে আছে, তাদেরকে কয়েকবার ফাঁসি দিবে। সুতরাং ওরাই ডক্টর হাসিনাকে ঢুকানো ঠেকাবে, ওইটা নিয়ে আমরা চিন্তা করার দরকার নাই। যাক, আপনারা যারা আমার এই লাইভ দেখেছেন, সর্বোপরি যেই কথাটা বলবো, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসেন স্যারের হাত ধরেই ডেস্টিনি ব্যবসা চালু হচ্ছে ইনশাল্লাহ। এবং সবাই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসেন স্যারের পতাকা তলে হাজির হন, বিশেষ করে। এবং ডেস্টিনি পিএইচডি ফোরাম গঠন করে দিয়েছে চারে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার প্রধান উপদেষ্টা, নির্বাহী উপদেষ্টা হয়ে। এবং এই পিএইচডি ফোরামের মাধ্যমে আপনার নিয়মিত আপডেট প্রোগ্রাম পাবেন ডেস্টিনির পক্ষ থেকে। এবং এর পরবর্তীতে হয়তো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন আরও 2টা ফোরাম গঠন করে দিতে পারে। একটা হতে পারে ডিইএফ, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, যেটা হবে আমাদের ডেস্টিনিতে যারা সিলভার, গোল্ড, প্লাটিনাম ডিস্ট্রিবিউটার আছে, এই 3 ক্যাটাগরির লোকদের যাতে একত্র করা যায়, এই জন্য হয়তো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ডিইএফ, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, এরকম একটা ফোরাম গঠন করে দিতে পারেন ইনশাল্লাহ। এরপরে যারা সিলভার, গোল্ড, প্লাটিনাম কিছুই হতে পারে না, সাধারণ ডিস্ট্রিবিউটার, তাদেরকে একতা করার জন্য হয়তো ডিডিএফ, ইতিমধ্যে যেটা শুনছেন ডিডিএফ, ডেস্টিনি ডিস্ট্রিবিউটার ফোরাম, হয়তো সারা বাংলাদেশ ব্যাপী একটা ডিডিএফ ফোরাম করে দেবে। ইতিমধ্যে মেয়েদেরকে সংগঠিত করার জন্য ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ডেস্টিনিতে যত মেয়ে আছে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ডেস্টিনি ওমেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমি আবারও বলতেছি, ডেস্টিনি ওমেন্স
ডেস্টিনি ওমেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন গঠন করে দিছে। এটা সভাপতি সম্ভবত লার্নেড অ্যাডভোকেট হালিমা ম্যাডাম, আমেনা বেগম, এবং সেক্রেটারি আছে ডাক্তার শামীমা আক্তার সোমা, উনি একজন ডাক্তার সেক্রেটারি, এবং এটা অর্গানাইজিং সেক্রেটারি আছে আমাদের কোপারেটিভের অন্যতম সদস্য ওই যে অন্তরা ম্যাডাম। অর্থাৎ আমাদের ডেস্টিনি যেই সমস্ত মহিলা ডিস্ট্রিবিউটাররা আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ডেস্টিনি ওমেন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেন, আপনাদের কার কী সমস্যা বায়োডাটা আপডেট করে এখান থেকে সুবিধা নেন। এরপরে পাশাপাশি আরও অনেকগুলা তথ্য দেওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ করে লাভ নাই। টাইম টু টাইম আপনারা ডেস্টিনি পিএইচডি ফোরামের মাধ্যমে যাবতীয় তথ্য পাবেন, এবং আপনারা যেখানে যে অবস্থায় যারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে নেগেটিভ কমেন্টস করতেছে, এটা সবাই বুঝে নেগেটিভ লাইভ প্রচার করতেছে। ধন্যবাদ মহসিন ভাই, আপনি আসছেন দেখার জন্য, ধন্যবাদ মহসিন ভাই। আপনাকে সুরজ বাঙ্গালী সাহেব দেখতেছেন, আপনাকেও ধন্যবাদ। মনির ভাই দেখতেছেন। তো যেটা বলছিলাম, এরা তো আসলে প্ল্যান ওয়াইজ, কারণ মহসিন ভাই আপনাকে ধন্যবাদ, আপনি দেখতেছেন। সুরজ বাঙ্গালী ভাই আপনাকে ধন্যবাদ, ওই দিন কল দিয়েছেন, আমি ধরতে পারি নাই। হ্যাঁ, এখন যেটা বললাম, এই যে যারা 5-7 জন 10 জন অনলাইনে প্রচার করতেছে, এরা তো ওই যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিপক্ষে প্রচার করার জন্য একটা অ্যামাউন্ট পাইতেছে, আবার এখানে অনলাইন থেকে টাকা কামানোর ধান্দা। এটা তো অবশ্যই আপনাদেরকে বলবো, আমি কিন্তু অনলাইনের টাকা কামানোর ধান্দার জন্য আসি নাই। আমি একান্ত বাধ্য হয়ে, এটা আমার চতুর্থ লাইভ 1 ঘন্টা ব্যাপী, আমাকে নিয়ে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে নিয়ে যেভাবে নেগেটিভ প্রচার করতেছে, এগুলো উত্তর দেওয়ার জন্য আসছি, এবং সতর্ক করার জন্য যে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দয়া করে সত্য কিছু থাকলে প্রকাশ করেন। সত্য পাবেন কোথায়? সত্য তো নাই। আপনারা প্রচার করার জন্য সত্য কোনো কিছু নাই। আমাদের এখানে শিখা আক্তার ম্যাডাম দেখতেছেন, ধন্যবাদ ভাই। আপনার ঠোঁট মিলে না কেন কথা? জি, এখানে আসলে শিখা আক্তার ম্যাডাম আপনি যে প্রশ্নটা করছেন, এখানে হলো নেটওয়ার্কের ডিস্টার্ব। এখানে নেটওয়ার্কের ডিস্টার্ব, আমি সরাসরি লাইভে কথা বলতেছি তো, কারণ আমার কথাগুলো যখন লাইভে যায় ওখান থেকে, অর্থাৎ এখানে 2-1 সেকেন্ডের বেশ কম হয়, যার কারণে আমি সরাসরি লাইভে এখন বলতেছি। পরবর্তীতে লাইভটা যখন শিখা আক্তার ম্যাডাম, যখন আমার লাইভটা বন্ধ হবে, পরবর্তীতে যখন আপনি আবার শুনবেন, তখন আপনি সব কিছু মিল পাবেন। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এখানে ধরেন পিএইচডি ফোরাম যেটা গঠন করা হয়েছে, এই পিএইচডি ফোরামের মাধ্যমে আপনারা সব কিছু পাবেন। এরা নেগেটিভ যে প্রচার করতেছে, এখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের নেগেটিভ কী প্রচার করবেন রে ভাই? এখানে নেগেটিভের তো কিছু নাই। নাম্বার 1, 1 থেকে 12 সাল পর্যন্ত ওনারদের বিরুদ্ধে তো কেউ বলে নাই। 12 সাল থেকে ওনারা অক্টোবর থেকে 2025 সালের জানুয়ারি 15 তারিখ পর্যন্ত ওনারা জেলে, 12 বছর 3 মাস 5 দিন। 12 বছর 3 মাস 5 দিন। এই 12 বছর 3 মাস 5 দিন ওনাদের বিরুদ্ধে বলে কোনো কিছু আইনগতভাবে প্রমাণ করতে পারবেন না। বরঞ্চ যদি পিএইচডি ফোরাম ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন স্যার আইনগতভাবে অ্যাকশনে যায়, আপনারা বিপদে পড়ে যাবেন। কারণ এই 12 বছর 3 মাস 5 দিন ওনার যতদিন জেলে ছিল, এর যাবতীয় কাজকর্মের জন্য জেল কর্তৃপক্ষ দায়ী। সুতরাং এই 12 বছর 3 মাস 5 দিন ওনাদের বিরুদ্ধে কিছুই প্রমাণ করার সুযোগ নেই। আসেন, ওনারা 12 সালে এই যে 25 সালে জানুয়ারি মাসে 15 তারিখ থেকে জেল থেকে বাইরেছে, এবং 16 জানুয়ারি থেকে ওনারা তো বর্তমানে কোনো দায়িত্বে নাই, তাহলে ওনাদের বিরুদ্ধে নেগেটিভ প্রচার করার তো কোনো সুযোগই নেই। অ্যাডভোকেট আমির রহমান মিলন ভাই আমাদের পিএইচডি ফোরামের অন্যতম লিগেল অ্যাডভাইজার, লিগেল টিমের সদস্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেটা আমি ইতিমধ্যে বলেছিলাম 3 জনের কথা, এই যে আমাদের দ্বিতীয় সদস্য, প্রথম সদস্য পিএইচডি ফোরামের লিগেল টিম, অ্যাডভোকেট সোহেল রানা ভাই, উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বর্তমান সরকারের এপিপি এবং স্পেশাল জজ কোর্ট 6 নম্বরের আইনজীবী। এবং দ্বিতীয় যিনি অ্যাডভোকেট আমিনুর রহমান মিলন ভাই, খুবই ভালো মানুষ, উনি ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট, পাশাপাশি ঢাকার ট্যাক্সেস বারের মেম্বার, এবং উনি আমাদের এই পিএইচডি ফোরামের লিগেল টিমের সদস্য। আমরা 3 জন আইন পেশার লোক, ইনশাল্লাহ আগামীকালকে থেকে অ্যাকশানে গিয়ে বিভিন্ন নেগেটিভগুলোর ব্যাপারে, তবে আমরা আগে সতর্ক করব, কারণ যারা ইতিমধ্যে, এরা তো আসলে এক হইলো বাইক থেকে ইনভেস্ট পাচ্ছে, দ্বিতীয় হলো তারা অনলাইনে ইনভেস্ট পাচ্ছে, বিনিময়ে 45 লক্ষ লোকের ক্ষতি করতেছে। তো সুতরাং আমি এই 45 লক্ষ লোকের পক্ষ থেকে উদাত্ত আহ্বান করব, ভাইরে
আপনারা যারা দয়া করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, শুধু লাইভ করলে হবে না। ওই যে অমুকের জীবনী 1-4, ওই যে আমাদের কিরণ ভাই করতেছে, ময়মনসিং থেকে হক কথা একাধিক এপিসোড করতেছে, ডেস্টিনি মুভমেন্ট, আমাদের ওই যে ডেস্টিনি মুভমেন্ট নামে বোরান সাহেব করতেছে। উনি তো কি করতেছে, উনি আইনগতভাবে যাক, উনি ভালো বুঝে, এগুলা নিয়ে বলতে রাজি না। আপনারা আপনাদের, হ্যাঁ, সার্জেন্ট ওমর ফারুক মামা, আমার মামা, আপন মামা, ধন্যবাদ মামা, আপনি আমাকে লাইভ দেখতেছেন। এটা তো আসলে ডেস্টিনি গ্রুপ রিলেটেড বিষয়ে, এখানে ডেস্টিনি বিষয়ে প্রতি সপ্তাহে শনিবার আমি রাত্র 9টা থেকে 1 ঘন্টার জন্য লাইভ করার চেষ্টা করি মামা। সার্জেন্ট ওমর ফারুক মামা, আমাদের ডেস্টিনি ব্যবসা চালু হয়েছে, ইনশাল্লাহ ওইটা নিয়ে কথা বলি। জনগণের উদ্দেশ্যে 45 লক্ষ জনগণের উদ্দেশ্যে মেসেজ দেওয়ার জন্য আমি প্রতি সপ্তাহে শনিবারে রাত্রে এই লাইভটা করার চেষ্টা করি। ধন্যবাদ মামা, আপনি দেখতেছেন। এখানে আরেকজন দেখতেছে, নীতির আলো একটা আইডি থেকে দেখতেছেন, হৃদয় ডেস্টিনি দেখতেছেন, ওহিদুল ব্যাপারী দেখতেছেন। তো যেটা বলতেছিলাম ভাই, আপনারা যারা কয়েকজন লোক ডেস্টিনির ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন স্যারের বিরুদ্ধে নেগেটিভ প্রচার করতেছেন, আপনাদের এই প্রচারে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন স্যারের কিচ্ছু আসে না। ওনারা এগুলো নিয়ে ভাবেই না, ওনাদের কোনো কাজ, ওনারা সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত। বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার কাজ নিয়ে ব্যস্ত, এখনও দৈনিক 18 থেকে 20 ঘন্টা পরিশ্রম করে। উনি আপনাদেরকে নিয়ে ভাবে না, কিন্তু বিনিময়ের মধ্যখানে আপনারা কি করতেছেন, ওই যে ডেস্টিনি 45 লক্ষ লোকের কিছু লোকের কনফিউজ করে ওদের ক্ষতি করতেছেন। এবং ওই ক্ষতি থেকে, যেমন এক সময় আমিও ওইভাবে ক্ষতির মধ্যে ছিলাম, ভুলের মধ্যে, এখন আমি আমার ভুল বুঝতে পারে এদিকে এসে এখন লাভবান হচ্ছি। ঠিক কিছু লোক এখন এখানে আসতেছে না, আপনারা মূলত জনগণের ক্ষতি করতেছেন। কারণ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার আওয়ামী লীগের কারাগারে 12 বছর 3 মাস 5 দিন জেল খেটেছে। ওনাদের ক্ষতি করা এই সামান্য 2-1টা লাইভ দিয়ে সম্ভব না, বিনিময় সাধারণ লোকের ক্ষতি করতেছেন। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, 1 ঘন্টা 10 মিনিট লাইভ হয়ে গেছে, আর লাইভ দীর্ঘায়িত করবো না। আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দয়া করে মিথ্যা প্রচারণা বন্ধ করেন। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে বসে যেই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার দরকার, এগুলা ক্লিয়ার হন। আমরা পিএইচডি ফোরামের মাধ্যমে হয়তো আপনাদেরকে প্রস্তাব দেব, প্রথমে বুঝাবো, এরপরেও বুঝাবো, এরপরেও নেগেটিভ প্রচারণা বন্ধ না করলে আবারও বুঝাবো, বারবার বুঝাবো, সঠিক জিনিসটা বুঝাবো। নেগেটিভ প্রচারণা বন্ধ করার জন্য বারবার বুঝাবো, এরপরেও যদি নেগেটিভ প্রচারণা বন্ধ না করেন আবার বুঝাবো, এরপরেও যদি নেগেটিভ প্রচারণা বন্ধ না করেন আবার বুঝাবো। নেগেটিভ প্রচারণা আপনাদেরকে বন্ধ করতেই হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, যারা আমার লাইভটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আমার লাইভটা যদি ভালো লাগে, মনে করেন আপনার বা ডেস্টিনি গ্রুপের কোনো উপকার করে, সবাই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্য 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। এবং প্রতি শনিবার আমি আল্লাহ বাঁচাইলে এটা কন্টিনিউ করে যাব। আগামী শনিবার আরও কিছু পিএইচডি ফোরামের পক্ষে চমৎকার কিছু তথ্য দেব। অশেষ ধন্যবাদ পিএইচডি ফোরামের, আমাদের পিএইচডি ফোরামের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। স্পেশাল ধন্যবাদ আমাদের পিএইচডি ফোরামের বর্তমান সভাপতি জিতু ভাই, আপনি সাহস করে এত বড় একটা দায়িত্ব নিছেন। নাসরিন ম্যাডাম, আপনাকেও আন্তরিক ধন্যবাদ। আমাদের এই পিএইচডি ফোরামের আন্তরিক আইটি সেকশন, মিডিয়া সেকশন, লিগ্যাল সেকশনের সবাইকে আন্তরিক ধন্যবাদ। স্পেশাল ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার, আপনারা সময় উপযোগী একটা পিএইচডি ফোরাম গঠন করে দিয়েছেন। এই পিএইচডি ফোরামের মাধ্যমে ডেস্টিনি যাবতীয় নেগেটিভ প্রচারণার অবসান হবে এবং আপনারা আপনাদের কোম্পানির হারানো দায়িত্বে ফেরত আসবেন, এই দোয়া কামনা করে আজকের লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।